আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ এলিক্সির। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির প্রথম কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। মূলত এটি একটি সনেট পয়েম। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই সনেটটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার এবং উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন 23 এপ্রিল 1564 অ্যাট স্ট্যাটফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ড। উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড আপন অ্যাভনের 1564 সালের 23 এপ্রিল। উইলিয়াম শেক্সপিয়ার 1616 সালের ঠিক একই ডেটে 23 এপ্রিল স্ট্যাটফোর্ড আপন অ্যাভনে 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তার রেস্টিং প্লেস অর্থাৎ সমাধি রয়েছে চার্চ অফ হলি ট্রিনিটি, যেটা স্ট্যাটফোর্ড অ্যাভনে অবস্থিত। তার পরিবার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। তার বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়ার। হি ওয়াজ এ গ্লোব মেকার, যিনি হাতমোজা তৈরি করতেন। তিনি একজন ট্যানার ব্যবসায়ীও ছিলেন এবং তার মা হচ্ছে মেরি আর্ডেন, কেম ফ্রম এ ওয়েলদি ল্যান্ড ওনার। তার মায়ের নাম ছিল মেরি আর্ডেন, যিনি একটি সমৃদ্ধশালী পরিবার থেকে বিলংস করছিলেন। স্পাউস নেম অ্যানি হ্যাথওয়ে এবং অ্যাট দ্য এজ অফ 18 বছর বয়সে 1582 তিনি বিয়ে করেন অ্যানি হ্যাথওয়েকে, যিনি ছিলেন তার চেয়ে 8 বছরের বড়, হু ইজ 8 ইয়ার্স ওল্ডার দেন শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার এবং অ্যানি হ্যাথওয়ের 3টি সন্তান ছিল। তাদের নাম হচ্ছে সুসানা হল, হ্যামনেট শেক্সপিয়ার এবং জুডিথ কুইনি। হ্যামনেট শেক্সপিয়ার এবং জুডিথ কুইনি টুইন ব্রাদার অ্যান্ড সিস্টার ছিলেন। দুর্ভাগ্যবশত তার একমাত্র ছেলে হ্যামনেট শেক্সপিয়ার মাত্র 11 বছর বয়সে প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তার জন্ম এবং মৃত্যু সাল অনুযায়ী তিনি 2টি এজে বিলংস করেন। একটি হচ্ছে এলিজাবেথান এজ, যেটা ডিউরেশন হচ্ছে 1558 টু 1603, এবং জ্যাকোবিয়ান এজ, যেহেতু তিনি এই দুইটা সময়ের মধ্যেই পড়ে যান তার জন্ম মৃত্যু সাল অনুযায়ী, সুতরাং তিনি এই দুইটা এজেই বিলংস করেন। তার লেখনীর মধ্যে আমরা রেনেসাঁ যে কোয়ালিটিগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা তার লেখনীর মধ্যে দেখতে পাই। এবং তার পেশা ছিল, তিনি একজন প্লেরাইট ছিলেন, একজন পয়েট ছিলেন, একজন সনেটিয়ার ছিলেন এবং একই সাথে একজন অ্যাক্টরও ছিলেন। তার ওয়ার্কগুলো, তিনি 37টা প্লে রচনা করেছেন এবং 2টা লং পয়েম লিখেছেন, যার নাম হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস অ্যান্ড দ্য রেপ অফ দ্য লুক্রিস, এবং তিনি 154টি সনেট রচনা করেছেন। এছাড়া তিনি গ্লোব থিয়েটার এস্টাবলিশ করেছেন 1599 সালে, যেটা দুর্ভাগ্যবশত 1613 সালে আগুনে পুড়ে যায় এবং পরবর্তীতে এটাকে আবার নির্মাণ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে উইলিয়াম শেক্সপিয়ার তার জীবদ্দশায় 154টি সনেট রচনা করেছেন এবং আজকের আমাদের যে সনেটটি আলোচনার বিষয় শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটি হচ্ছে 154টি সনেটের মধ্যে 18 নাম্বার। এই জন্য এই সনেটটিকে সনেট 18 বলা হয়। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের আজকের আলোচনার টপিক শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ এ সনেট, সুতরাং আমরা সবার আগে জেনে নিব সনেটটা কি। সনেট হচ্ছে ইন লিটারেচার এ স্পেসিফিক টাইপ অফ পোয়েম দ্যাট কনসিস্ট অফ 14 লাইন্স। সনেট হচ্ছে এক ধরনের বিশেষ কবিতা যেটা 14টি লাইন দ্বারা গঠিত হয়। টাইপিক্যালি রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, যেটা লেখা হয় আয়াম্বিক পেন্টামিটার লাইনে এবং একটি নির্দিষ্ট রাইম স্কিম ফলো করে লেখা হয়। দেন সনেটের উৎপত্তি হয় ইতালিতে। ইতালিয়ান কবি পেট্রার্ক সর্বপ্রথম সনেট আবিষ্কার করেন। তিনি প্রথম সনেট লিখেন এবং তাকে কি বলা হয়, হি ইজ দ্য ফাদার অফ সনেট, তাকে সনেটের পিতা বলা হয়। এবং তিনি প্রথম সনেট লেখেন ইতালিয়ান ভাষায়, কিন্তু ইংরেজি ভাষায় প্রথম সনেট লিখেন উইলিয়াম শেক্সপিয়ার। ক্লাসিফিকেশন অফ সনেট, দ্য মোস্ট কমন টাইপস অফ সনেটস আর ইতালিয়ান সনেট, যেটাকে আমরা পেট্রার্কান সনেট বলেও জানি, ইংলিশ সনেট, যেটাকে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট বলি, এবং স্পেন্সারিয়ান সনেট। আজকে আমরা যে সনেটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ সনেট অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেট। প্রিয় শিক্ষার্থী, চলো জেনে নিই শেক্সপিয়ারিয়ান সনেটের স্ট্রাকচার বা কাঠামো কি। এটির স্ট্রাকচার হচ্ছে, এটি থাকবে 3 কোয়ার্টেইন, 4 লাইন্স ইজ ফলোয়েড বাই এ রাইমিং কাপলেট।
এখন প্রশ্ন হচ্ছে কোয়ার্টেন কি জিনিস? কোয়ার্টেন্স হচ্ছে 4 লাইনস ইচ, অর্থাৎ একটি স্ট্যান্জায় 4টি লাইন থাকবে। 3 কোয়ার্টেন্স অর্থাৎ 4 লাইন বিশিষ্ট 3টি স্ট্যান্জা থাকবে এবং ফলোড বাই এ রাইমিং কাপলেট, এবং সেখানে একটি রাইমিং কাপলেট থাকবে। আমরা যদি লক্ষ্য করি আমাদের কবিতাটি সনেট 18, এটিরও 3 কোয়ার্টেন্স অর্থাৎ 4 লাইন বিশিষ্ট 3টি স্ট্যান্জা রয়েছে এবং 3টি স্ট্যান্জা মিলে মোট 12 লাইন হয় এবং একটি কাপলেট রয়েছে। কাপলেট কি? 2 লাইন বিশিষ্ট একটা স্ট্যান্জা, তাহলে 12 এবং এই কাপলেটের 2 লাইন মিলে 14টা লাইন হয়, যেটা একটি সনেটের ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করে। এবং শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। যদি আমরা কবিতার সাথে মিলিয়ে দেখি, দেখো এইটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টেইন 4 লাইন, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টেইন 4 লাইন, এবং এটা হচ্ছে থার্ড কোয়ার্টেইন 4 লাইন, এবং লাস্টের 2 লাইন কাপলেট। তাহলে শেক্সপিয়ারিয়ান সনেটের যে প্রধান বৈশিষ্ট্য এবং প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি? 3 কোয়ার্টেন্স অ্যান্ড এ কাপলেট, সেটা আমাদের এই কবিতাটির সাথে মিলে যায়। আমরা এই কবিতাটিতেও 3টা কোয়ার্টেন্স দেখতে পেয়েছি এবং একটি কাপলেট লক্ষ্য করতে পেরেছি। এবং পরবর্তী ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রাইম বা রাইম স্কিম। এখানে বলা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের যে রাইম স্কিম সেটা হচ্ছে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। এখানে যদি আমরা খেয়াল করে একটি বিষয় লক্ষ্য করতে পারবো, দেখো প্রথম 4টি এ বি এ বি, এখানে 4টি লাইন রয়েছে, এবং এখানেও সিডি সিডি 4টি লাইন রয়েছে, এবং এখানেও ই এফ 4টি লাইন রয়েছে, এবং শেষে জি জি 2টি লাইন রয়েছে, যেটা ইন্ডিকেট করে কি এটা ফার্স্ট কোয়ার্টেইন, এটা সেকেন্ড কোয়ার্টেইন, এটা এটা থার্ড কোয়ার্টেইন, এবং এটি হচ্ছে কাপলেট। রাইম স্কিম কি? রাইম স্কিম বলতে কবিতার লাইনগুলোর মধ্যে ছন্দের মিল বা ছন্দবদ্ধ হওয়াকে বোঝায়। অর্থাৎ কোনো একটি লাইনের লাস্ট যে সিলেবল থাকে সেই সিলেবলের সাথে পরবর্তী কোনো একটা লাইনের লাস্ট সিলেবলের উচ্চারণের সাথে যদি মিলে যায়, সেটাই হচ্ছে রাইম স্কিম। লক্ষ্য করো, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টেইন। এই কবিতার প্রথম লাইনের যে লাস্ট সিলেবল সেটা হচ্ছে ডে, দ্বিতীয় লাইনের লাস্ট সিলেবল হচ্ছে এট এট, এবং তৃতীয় লাইনের লাস্ট সিলেবল মে। এই মে সিলেবলটা ডে সিলেবলের উচ্চারণের সাথে মিলে যায়। সুতরাং যদি ডে কে আমরা এ দ্বারা চিহ্নিত করি, তাহলে তৃতীয় লাইনের লাস্ট সিলেবল মে, এটাকেও এ দ্বারা চিহ্নিত করতে হবে, যেহেতু দুইটার উচ্চারণের ধরন একই। ঠিক একই রকম দ্বিতীয় লাইনের লাস্ট সিলেবল এট, যেটা মিলে যায় চতুর্থ লাইনের লাস্ট সিলেবল ডেটের সাথে। যদি এটকে টেম্পারেটকে বি দ্বারা চিহ্নিত করি, একই রকম উচ্চারণ হওয়ার কারণে আমরা ডেট এই লাইনটিকে আমরা বি দ্বারা চিহ্নিত করেছি। এখন লক্ষ্য করো, পরবর্তীতে যে 4টি লাইন রয়েছে যেগুলোকে আমরা সেকেন্ড কোয়ার্টেইন বলে চিহ্নিত করি, এবং এই 4টি লাইনের যে সিলেবল, এগুলো পূর্বের যে স্ট্যান্জা ছিল অর্থাৎ এ বি সেই স্ট্যান্জার সাথে মিলে না, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টেইনের রাইম স্কিমের সাথে সেকেন্ড কোয়ার্টেইনের রাইম স্কিম মেলে না। এখানে আমরা লক্ষ্য করতে পারছি সেকেন্ড কোয়ার্টেইনের প্রথম লাইনের লাস্ট সিলেবল হচ্ছে শাইন্স, এবং পরের লাইনের লাস্ট সিলেবল ডিমড। এখানে থার্ড লাইনের লাস্ট সিলেবল ডিক্লাইন্স, এবং ফোর্থ লাইনের লাস্ট সিলেবল ড্রিমড। যেটা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো, শাইন্স লাস্ট উচ্চারণটা আসছে ইন্স, এবং ঠিক থার্ড লাইনে গিয়ে ডিক্লাইন্স, ঠিক একই রকম উচ্চারণ আসছে। এবং এখানে যদি লক্ষ্য করি ডিমড, এই সেকেন্ড লাইনের লাস্ট সিলেবলের উচ্চারণটা ঠিক যেরকম আসছে, ঠিক একই রকম উচ্চারণ আমাদের সেকেন্ড কোয়ার্টেইনের লাস্ট লাইনেও আসছে, অর্থাৎ ডিমডের সাথে আমরা আনট্রিমড এটার লাস্ট সিলেবলটা মিল করতে পারছি। এবং যেহেতু আমাদের এই রাইম স্কিমটা আমাদের পূর্বের অর্থাৎ ফার্স্ট কোয়ার্টেইনের সাথে মিলছে না, সে কারণে এখানে আমরা আলাদা চিহ্ন দিয়ে বোঝার চেষ্টা করেছি। তাহলে আমরা ফার্স্ট কোয়ার্টেইনে যে এ বি দ্বারা আমরা রাইম স্কিম চিহ্নিত করেছিলাম, তার সাথে না মেলার কারণে এখানে আমরা আলাদা প্রতীক সি ডি দ্বারা চিহ্নিত করেছি।
এখানে আমরা ফার্স্ট লাইনের যে সিলেবলটা পাচ্ছি সেটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করলাম, এবং সেকেন্ড লাইনে যে সিলেবলটা পাচ্ছি সেটা যেহেতু ফার্স্ট লাইনের সায়েন্সের সাথে মিলছে না, তাই এটাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করলাম। এবং ঠিক পরবর্তী লাইনে থার্ড লাইনে এসে ডিক্লাইন্স যেহেতু প্রথম লাইনের সাথে মিলছে, সে কারণে আমরা এটাকেও সি দ্বারা চিহ্নিত করলাম। এবং আমাদের ফোর্থ লাইন অর্থাৎ আনট্রিমড ঠিক আমাদের সেকেন্ড লাইনের সাথে মিলছে, সুতরাং সেকেন্ড লাইনটাকে ডি দ্বারা চিহ্নিত করার কারণে আমরা ফোর্থ লাইনটাকেও ডি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এখানে আমরা কোন রাইম স্কিম দিয়ে চিহ্নিত করলাম? সিডি সিডি, অর্থাৎ প্রথম লাইনটি রাইম করলো থার্ড লাইনের সাথে এবং সেকেন্ড লাইনটি রাইম করলো ফোর্থ লাইনের সাথে। আবার থার্ড কোয়ার্টেনে এসে আমরা যে রাইম স্কিমগুলো পাচ্ছি সেটা আমাদের ফার্স্ট কোয়ার্টেন এবং সেকেন্ড কোয়ার্টেনের সাথে মিলছে না, এই জন্য আমরা নতুন লেটার দ্বারা এই রাইম স্কিমগুলো চিহ্নিত করছি। যেমন এখানে থার্ড কোয়ার্টেনের ফার্স্ট লাইনের লাস্ট সিলেবলটা হচ্ছে ফেড, কি ফেড, যেটা আগের কোনো সিলেবলের সাথে মিলছে না, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড কোয়ার্টেনের কোনো সিলেবলের সাথে মিলছে না। ঠিক তার পরের লাইনের লাস্ট সিলেবল হচ্ছে ওয়েস্ট, যেটা আমাদের ফেডের সাথে মিলছে না, সুতরাং যদি ফেডটাকে আমরা ই দ্বারা চিহ্নিত করি তাহলে ওয়েস্টটাকে এফ দ্বারা চিহ্নিত করলাম। আবার থার্ড লাইনে গিয়ে লক্ষ্য করো, আমাদের লাস্ট সিলেবলটা থার্ড লাইনের লাস্ট সিলেবলটার উচ্চারণ আসছে শেড, যেটা কার সাথে মিলছে? আমাদের থার্ড কোয়ার্টেনের লাস্ট সিলেবল ফেডের সাথে মিলছে। ফার্স্ট লাইন এবং থার্ড লাইন এই দুইটার উচ্চারণ যেহেতু একই রকম আসছে, তাই আমরা যেহেতু ফেডটাকে ই দ্বারা চিহ্নিত করেছি, আমরা থার্ড লাইনের শেডটাকেও ই দ্বারা চিহ্নিত করলাম। এবং সেকেন্ড লাইনের ওয়েস্ট ওয়েস্ট এবং ফোর্থ লাইনের লাস্ট ওয়ার্ড ব্রোয়েস্ট, যেটা মিলছে সেকেন্ড লাইনের সাথে, সুতরাং সেকেন্ড লাইনটাকে যদি এফ দ্বারা চিহ্নিত করি আমাদের ফোর্থ লাইনটাকেও এফ দ্বারা চিহ্নিত করতে হবে। এবং লাস্টে এসে আমরা যে কাপলেট পাবো সেটা উপরের ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্টেন কোনোটার সাথেই মিলছে না, এই জন্য আমরা এটাকে আলাদা একটি লেটার জি দ্বারা চিহ্নিত করেছি। এবং দুইটাই জি জি দেওয়ার কারণ হলো আমাদের কাপলেটের প্রথম লাইনের লাস্ট সিলেবল সি এবং সেকেন্ড লাইনের লাস্ট সিলেবল ডি, যেটার উচ্চারণ একই রকম, এই কারণে সিটাকে জি দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং ডিটাকেও জি দ্বারা চিহ্নিত করা হয়েছে। সুতরাং আমরা যদি এখানে খেয়াল করি দেখতে পাবো প্রথম লাইনটি রাইম হয়েছে তৃতীয় লাইনের সাথে এবং দ্বিতীয় লাইনটি রাইম হয়েছে চতুর্থ লাইনের সাথে। ঠিক একইভাবে সেকেন্ড কোয়ার্টেনেও তাই হয়েছে, প্রথম লাইনটি রাইম হয়েছে থার্ড লাইনের সাথে এবং সেকেন্ড লাইনটি রাইম হয়েছে ফোর্থ লাইনের সাথে। থার্ড কোয়ার্টেনেও ঠিক একই রকম, প্রথম লাইন রাইম হয়েছে থার্ড লাইনের সাথে এবং সেকেন্ড লাইন রাইম হয়েছে ফোর্থ লাইনের সাথে, এবং কাপলেট যথারীতি আমাদের প্রথম লাইনটি সেকেন্ড লাইনের সাথে রাইম হয়েছে। এবং উইলিয়াম শেক্সপিয়ারের যে 154টি সনেট আমরা দেখতে পাই, প্রত্যেকটা সনেটেই ঠিক এই রাইম স্কিম প্যাটার্ন ফলো করা হয়েছে, যেটা হচ্ছে এ বি সিডি সিডি ইএফ ইএফ জিজি। শেক্সপিয়ারিয়ান সনেটের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কবিতার শেষে যে কাপলেট থাকবে, অর্থাৎ শেষ দুটো লাইন একটা সামারি প্রোভাইড করে, একটা টুইস্ট প্রোভাইড করে এবং একটি রেজলিউশন প্রোভাইড করে। অ্যান্ড দ্য মোস্ট কমন ফিচার অফ এ সনেট ইজ আয়াম্বিক পেন্টামিটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন ফিচার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, ইউজ অফ আয়াম্বিক পেন্টামিটার। এখন চলো জেনে নিই আয়াম্বিক পেন্টামিটার কি। আয়াম্বিক হচ্ছে একটা ফুডের নাম। এখন ফুড বলতে সাহিত্যিক কি বোঝায়? ফুড হচ্ছে একটা ইউনিট। ফুড হচ্ছে একটা ইউনিট যেটার কি থাকবে? একটা আনস্ট্রেসড আর একটা স্ট্রেস সিলেবল থাকবে। আমরা যখন কোনো ওয়ার্ডকে উচ্চারণ করি তখন আমরা একশ্বাসে যতটুকু উচ্চারণ করি সেটাকে বলি সিলেবল। কিন্তু একটা ওয়ার্ডের বা পরপর যতগুলো ওয়ার্ড আমরা উচ্চারণ করি সবগুলোকে একরকম জোর দেওয়া হয় না বা একরকম গুরুত্ব দেওয়া হয় না। কোনোটাতে বেশি জোর দেওয়া হয় আবার কোনোটাতে কম জোর দেওয়া হয়। যদি কোনোটাতে বেশি জোর দেওয়া হয় সেটাকে আমরা স্ট্রেসড সিলেবল বলি, এবং যদি কোনোটাতে কম জোর দেওয়া হয় সেটাকে আমরা আনস্ট্রেসড সিলেবল বলি। এবং আয়াম্বিক পেন্টামিটারের বৈশিষ্ট্য হচ্ছে পেয়ার অফ সিলেবল থাকবে, অর্থাৎ একটা ইউনিটে একটা ফুটে দুইটা সিলেবল থাকবে। তার প্রথমটি থাকবে আনস্ট্রেসড অর্থাৎ কম জোর দিতে হবে, এবং দ্বিতীয় যে ওয়ার্ডটি থাকবে সেটা থাকবে স্ট্রেসড অর্থাৎ দ্বিতীয় ওয়ার্ডটিকে বেশি জোর দিতে হবে। এবং হোয়াট ইজ পেন্টামিটার? পেন্টামিটার হচ্ছে একটা লাইনের মধ্যে 5টা মিটার থাকবে। এই যে আমরা বলছি
একটা আনস্ট্রেসড এবং একটা স্ট্রেসড সিলেবল থাকবে আয়াম্বিক ফুটে, এবং এই আয়াম্বিক ফুট থাকবে কয়টা? 5টা। এটাই হচ্ছে পেন্টামিটার। চলো আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি আয়াম্বিক পেন্টামিটারটা কি। এখানে আমরা ফার্স্ট কোয়ার্টিনের 4টি লাইন উদাহরণস্বরূপ বোঝার জন্য নিয়েছি। এই লাইনে খেয়াল করো আমাদের প্রথম লাইনে কয়টি সিলেবল রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10টি সিলেবল রয়েছে, এবং প্রত্যেকটি সিলেবলকে দুইটি করে ভাগ করা হয়েছে, যেগুলোর প্রথম সিলেবলটি আনস্ট্রেসড এবং পরেরটি স্ট্রেসড। ঠিক একইভাবে কম্পেয়ারের ক্ষেত্রে কম পেয়ার কম এটা আনস্ট্রেসড, পেয়ার স্ট্রেসড। একইভাবে প্রথমটি আনস্ট্রেসড এবং সেকেন্ড সিলেবলটি স্ট্রেসড দ্বারা পুরো লাইনটা কমপ্লিট করা হয়েছে। এই যে 10টা সিলেবলকে 5টি ফুটে বা 5টি মিটারে বিভক্ত করা হয়েছে, যেটার প্রথমটি আনস্ট্রেসড এবং সেকেন্ডটি স্ট্রেসড, এটাই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। ঠিক একইভাবে প্রথম লাইনের ন্যায় দ্বিতীয় লাইনেও ঠিক 10টি সিলেবল রয়েছে, এবং 10টি সিলেবলকে দুইটি সিলেবল করে আলাদা করা হয়েছে, যার প্রথমটি হচ্ছে আনস্ট্রেসড, সেকেন্ডটি স্ট্রেসড, প্রথমটি আনস্ট্রেসড, সেকেন্ডটি স্ট্রেসড। ঠিক এইভাবে 5টি মিটার 10টি সিলেবলকে ভেঙে 5টি মিটার তৈরি করা হয়েছে। এভাবে এটি আয়াম্বিক পেন্টামিটার হয়ে উঠেছে। একইভাবে থার্ড লাইনেও ব্যবহার করা হয়েছে 10টি সিলেবলকে আমরা 5টি মিটারে ভাগ করেছি, 2টি সিলেবল মিলে একটা ফুট তৈরি করেছি, এবং প্রথমটি আনস্ট্রেসড এবং দ্বিতীয়টি স্ট্রেসড। এভাবে এটি আয়াম্বিক পেন্টামিটারের শর্ত পূরণ করে। ঠিক একইভাবে আমাদের পুরো কবিতাটি এভাবেই শেষ হয়। তাহলে চলো আমরা এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বলা হয়েছে সনেট 18 is a part of a sequence of 154 sonnets written by উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ সনেট 18 হলো 154টি সনেটের একটি অংশ, যেটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। জেনারেলি বিলিভড দ্যাট, এটা সাধারণভাবে বিশ্বাস করা হয় যে, টু বি অ্যাড্রেসড টু এ ইয়ং ম্যান, ফেয়ার ইয়থ অ্যান্ড ডার্ক লেডি। তিনি তার 154টি সনেটে ফেয়ার ইয়থ এবং ডার্ক লেডি সম্পর্কে লিখেছেন, এবং 154টি সনেটের মধ্যে 126টি সনেটে তিনি ফেয়ার ইয়থ সম্পর্কে লিখেছেন, এবং বাকি 127 থেকে 154 পর্যন্ত যে কয়টি সনেট রয়েছে, এই কয়টি সনেট তিনি ডার্ক লেডি সম্পর্কে লিখেছেন। চলো জেনে নিই আসলে শেক্সপিয়ারের ফেয়ার ইয়থ এবং ডার্ক লেডি কি। ফেয়ার ইয়থ: The speaker's address to the fair youth dominates the first 126 sonnet. তার প্রথম 126টি সনেট তিনি ফেয়ার ইয়থ সম্পর্কে লিখেছেন। He is depicted as beautiful young man embodying traditional ideals of beauty with fair skin. তাকে একজন সুন্দর তরুণ হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি ফর্সা ত্বকের সাথে সৌন্দর্যের ঐতিহ্যবাহী আদর্শকে ধারণ করেন। The speaker's relationship with the fair youth is primarily spiritual and focused on his beauty and potential procreate. এখানে বলা হয়েছে স্পিকারের সাথে যে এই ফেয়ার ইয়থ এই যুবকের সম্পর্ক, তা মূলত আধ্যাত্মিক এবং তার সৌন্দর্য এবং সন্তান জন্মদানের সম্ভাবনার উপর কেন্দ্রীভূত। দেন আরেকটা পয়েন্টে বলা হয়েছে সাম স্কলার বিলিভ দ্যাট দ্য ফেয়ার ইয়থ ইজ বেসড অন এ রিয়েল পারসন। কিছু স্কলার মনে করেন যে এই ফেয়ার ইয়থটা আসলে একজন সত্যিকার ব্যক্তি, কোনো ইমাজিনেটরি ক্যারেক্টার নয়। তিনি হচ্ছেন কে? আর্ল অফ সাউদাম্পটন, হোয়াইল আদার্স সি হিম অ্যাজ এ মোর সিম্বলিক ফিগার, যেখানে অন্যান্যরা এই চরিত্রটাকে একটা প্রতীকী চরিত্র হিসেবে চিহ্নিত করেছে। দ্য স্পিকার্স এনকারেজেস দ্য ফেয়ার ইয়থ টু ম্যারি। এই স্পিকার কি করেছেন? এই ফেয়ার ইয়থকে বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন, হ্যাভ চিলড্রেন এবং সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করেছেন, টু প্রিজার্ভ হিজ বিউটি ফর ফিউচার জেনারেশন, যাতে পরবর্তী জেনারেশনের মধ্যে তার সৌন্দর্য বেঁচে থাকে। এবং তিনি তার 127 থেকে 154 নম্বর পর্যন্ত সনেটে ডার্ক লেডির কথা উল্লেখ করেছেন। ডার্ক লেডি ইজ ইন্ট্রোডিউসড ইন সনেট 127 to 154, অর্থাৎ 127 থেকে 154তম সনেট পর্যন্ত তিনি ডার্ক লেডির কথা উল্লেখ করেছেন। She is described with dark hair, dark skin and eyes and presented as a more unconventional beauty. এই ডার্ক লেডিকে স্পিকার কিভাবে বর্ণনা করেছেন যে এর কালো চুল ছিল, কালো স্কিন এবং কালো চোখ, এবং এই ডার্ক লেডিকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন তার সৌন্দর্য চলে না, অপ্রচলিত সৌন্দর্য। The speaker's relationship with the dark lady is marked by sexual despair, jealousy and emotional turmoil. এখানে বলা হয়েছে
স্পিকারের সাথে এই কৃষ্ণাঙ্গ মহিলার যে সম্পর্ক সেটা হচ্ছে যৌন হতাশা, ঈর্ষা এবং মানসিক অস্থিরতার দ্বারা চিহ্নিত। তাকে লোভনীয় কিন্তু প্রতারক এবং নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। The speaker acknowledges the pain and conflict she causes him, but he is also drawn to her. এখানে স্পিকার তার যে যন্ত্রণা এবং দ্বন্দ্ব এটা স্বীকার করেন, কিন্তু একই সাথে আবার তিনি কি করেন, হি ইজ অলসো ড্রন টু হার, তিনি তার মধ্যে ডুবে যান, অর্থাৎ সেই ডার্ক লেডির প্রতি দুর্বল হয়ে যান। Some theories suggest that she is based on Amelia Lanier, a woman of mixed race who was a poet and a musician. এবং কিছু কিছু থিওরি এটা সাজেস্ট করে যে এই ক্যারেক্টারটা ডার্ক লেডি এটা আসলে অ্যামেলিয়া লিনিয়ার ছিলেন, মিশ্র বর্ণের মহিলা ছিলেন এবং তিনি একজন কবি ছিলেন এবং একজন মিউজিশিয়ানও ছিলেন। দ্য ক্যারেক্টার ইজ কন্ট্রাস্টেড উইথ দ্য ফেয়ার ইয়ুথ। এই ডার্ক লেডি ক্যারেক্টারটাকে ফেয়ার ইয়ুথের বিপরীত চরিত্র হিসেবে দেখানো হয়েছে, রিপ্রেজেন্টিং এ শিফট ফ্রম স্পিরিচুয়াল লাভ টু দ্য ফিজিক্যাল লাভ। এটাকে প্রেজেন্ট করা হয়েছে যে কিভাবে আধ্যাত্মিক ভালোবাসা শারীরিক ভালোবাসায় পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা কবিতাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি বড় হবার কারণে আমরা ক্লাসটিকে দুইটি অংশে বিভক্ত করেছি। সুতরাং সম্পূর্ণ ক্লাসটি বোঝার জন্য পার্ট 1 দেখার পরে পার্ট 2টা অবশ্যই দেখে নেবে।